একটি পরিণত বৃক্ষের মতোই তার জীবন। বৃক্ষপত্রের আত্মা ও আরতির মতো একাকার হয়ে মিশেছে কবিতার পংক্তি পাঠকের হৃদয়ে। তার কবিতার সরল ও সাবলীল উচ্চারণ শ্রমিক, প্রেমিক ও কৃষকের আত্মার হৃদস্পন্দন চিত্র। মৃতের দেশে অমৃত কুম্ভের স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করেছেন যেন এই কবি। সংগ্রামকে শুধু নিজের জীবনে গেঁথেই ক্ষান্ত হননি। সংগ্রামী মানুষের তিনি সহযাত্রী। রাজনৈতিক শোষণ, নিপীড়ন, অত্যাচার, অনাচারের প্রতি এই কবির রয়েছে দুর্বার আক্রোশ। স্বাধীনতার চেতনা, জাতির উপর নির্যাতনের প্রতিবাদী শুধু সোচ্চার নয়। নির্মলেন্দু গুণের কাব্যজগতে প্রেমের কবিতাও বিশেষ গুরুত্ব বহন করে। প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি, বাংলার জল, চাষাভূষার কাব্য, মুজিব, লেনিন, ইন্দিরা, নিরঞ্জনের পৃথিবী, যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই, মুঠোফোনের কাব্য, কামকানন সহ এমন অসংখ্য কাব্যের জন্মদাতা তিনি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ বহু পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি কবি নির্মলেন্দু গুণ। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্যে। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ আমার সঙ্গে আছেন কবি এবং ঐতিহাসিক নির্মলেন্দু গুণ। একটু অবাক হচ্ছেন আমি কেন কবি নির্মলেন্দু গুণকে ঐতিহাসিক বলছি, একটু পরেই আমরা সে বিষয়ে যাব। এবং আরও জানিয়ে রাখি, আমাদের সঙ্গে আরও একজন আছেন শাহজাহান আহমেদ বিকাশ, বিশিষ্ট চিত্রী। তিনি ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তিনি আমাদের সঙ্গে আছেন। গুন্দা এবং আমি যখন কথা বলবো গুন্দার নানা রকমের বিষয় আশয় নিয়ে, তখন তিনি গুন্দাকে আঁকবেন, সাদা এই ক্যানভাসটা রঙিন করে তুলবেন গুন্দার ছবিতে। গুন্দা, আপনাকে স্বাগত জানাই। তোমাকেও স্বাগত জানাচ্ছি। শুরু করতেছে একটা অন্য জায়গায় দিয়ে। আপনাকে সবাই কবি হিসেবে জানে, কিন্তু আপনি কিন্তু ডাকাতি মামলারও আসামি ছিলেন। আমার দুটো কারণে আমার নামে হুলিয়া হয়েছিল। প্রথমত 1965 সনে আমি নেত্রকোনা থেকে একটা কবিতার সংকলন বের করেছিলাম, আমি সম্পাদনা করেছি সেটা, নেত্রকোনার কবিদের নিয়ে। সেই সংকলনটির নাম ছিল সূর্য ফসল। সেখানে 20 জন কবির কবিতা ছিল। সেটি খুব একটু বিপ্লবী ছিল এবং শ্রেণী সংগ্রাম সচেতন ছিল এবং পাকিস্তান নামক এই সাম্প্রদায়িক এই শোষক রাষ্ট্রটিকে মুক্তির আকাঙ্ক্ষা এবং মানুষকে একটু উস্কানিমূলক ছিল। ফলে এই কবিতার সংকলনটি প্রকাশ হওয়ার পর আমাদের তৎকালীন যে সাব ডিভিশনাল ছিল, তখন সাব ডিভিশনাল অফিসার, তার যে সাব ডিভিশনাল যে গোয়েন্দা বিভাগ আছে, তারা ওই পত্রিকাটি, তাদের এই সংকলনটি তাদের হাতে পড়ে এবং তারা এই সংকলনটি প্রেস থেকে সিজ করে নিয়ে যায়। এবং যে প্রকাশক, যে মুদ্রক ছিলেন, যে নূর প্রেস, নূর মোহাম্মদ সাহেব, তাকেও ধরে নিয়ে যায় এবং সংক্ষিপ্ত বিচারে তার 6 মাস জেল হয়েছিল। আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর কিছুদিন পর আমাদের যে স্টেশনটি আছে বারহাট্টা, আমার উল্লেখের মধ্যে আছে বারহাট্টা, নেমে রফিজের স্টলে চা খেয়েছি, সেই বারহাট্টার উল্লেখ আছে। ওই স্টেশনে একটি ডাকাতি হয়েছিল। সেই ডাকাতির সঙ্গে একজন, যে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল স্টেশনে, সে ধরা পড়ে গিয়েছিল। সে ধরা পড়ে যাওয়ার পর সে কনফেস করলো পুলিশের কাছে যে তাকে যারা এই ডাকাতির জন্য উদ্বুদ্ধ করেছে তাদের মধ্যে একজন চিকন লম্বা লোক ছিল, নাম বলতে পারেনি। তো পুলিশের কি কারণে জানি আমি চিকন লম্বা হওয়াতে আমার প্রতি তার একটু সন্দেহ দৃষ্টি পড়ে এবং আমি যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আমাদের যে থানার যে দারোগা ছিলেন তিনি সেটা জানতেন। তিনি আমাকে ওই ডাকাতি মামলার সঙ্গে অন্যতম সন্দেহভাজন হিসেবে আমার নাম জুড়ে দেন। সেই আমার একাধিক হুলিয়ার মধ্যে আমি পড়ে যাই। পরে আমি আর
দেশের বাড়িতে যেতে পারতাম না, কারণ পুলিশ প্রায় আমাদের আপনি বাড়িতে পালিয়ে অনেক বাড়িতে ছিলেন। হ্যাঁ, অনেক জায়গায় থেকেছি, পালিয়ে থেকেছি আর কি। পালিয়ে যখন সারতে পারছিলেন না, পুলিশ যখন আপনি তো সিদ্ধান্ত হলো পরিবার থেকে যে আপনি পালিয়ে ভারত চলে যাবেন। আপনার বাবা টাকাও দিল, আপনি একটি স্টেশনে অপেক্ষা করছিলেন, সকালবেলা চা খাচ্ছিলেন, পিঠের উপর একটা হাত পড়লো। এই হাতটা কাজ ছিল? সে আমার এক বন্ধু, আমি তো বিএসসি পড়তাম, তো বিএসসিতে আমার সহপাঠী ছিল, তো সে পরীক্ষা পাশ করেছিল, কিন্তু আমি এই যে হুলিয়া থাকার কারণে আমি মানে পড়াশোনাও করতে পারিনি, পালিয়ে বেড়াতে হয়েছিল, ফলে আমি ফেল করেছিলাম বিএসসি। তো সে পাশ করে সে একটা স্কুলে মাস্টারি পেয়েছিল, তার নাম হলো ইলিয়াস আহমেদ চৌধুরী। সে ওই আমাদের যে সীমান্তবর্তী স্টেশন যেটা আর কি, যেটা অতিক্রম করে আর কি আমার ভারত সীমান্ত অতিক্রম করার কথা, সেই জায়গায় সে একটা স্কুলে মাস্টারি করতো। তো আমি যখন সকালের দিকে সেখানে একটা রেস্তোরাঁয় ঢুকেছি নাস্তা করব, এবং আমার পরিবারের পিতা মাতা ভাই বোন তারা এসে আমাকে শ্যামগঞ্জ স্টেশনে ভারতের পথে বিদায় জানিয়ে গেছে। তো আমার মানে একটু মনটাও খুব একটু ছিল, দেশ ছেড়ে যাব, এই পরিবার পরিজনকে ছেড়ে যাব, এটা দ্বিধার ভিতরে ছিল। তখন ওই ইলিয়াসের সঙ্গে আমার দেখা হলো। ওই হাতটা আমার কাঁধের উপর রেখেছে যে সে যেন আমাকে অভয় দিচ্ছে, যাস নে। আমার সেই বন্ধুটির কথা আমার খুব মনে দাগ কাটলো। তো সে আমাকে নিয়ে গেল তার সঙ্গে করে। তো সেই ইলিয়াস আহমদকে স্মরণ করছি যে সে আমার শেষ যাত্রাপথের যে শেষ বাধাটি ছিল, সেটি মানে সে আমাকে আটকে দিল আর কি। ওখান থেকে চলে এলেন ঢাকা এবং আপনি উঠলেন আজকের যে বিখ্যাত নাট্যকার মামুন রশিদ, তখন মামুন ভাই বা মামুনের সঙ্গে আপনি উঠলেন পলিটেকনিক ইনস্টিটিউটে। হ্যাঁ, পলিটেকনিক ইনস্টিটিউটে মামুনও আমাকে বলেছিল যে আপনি ঢাকায় চলে আসেন। ওইখানে আপনি একবার কেঁদেছিলেন বাথরুমে ঢুকে, কেন কেঁদেছিলেন? একজন সাম্প্রদায়িক তো অনেক ছিল, তারা মানে একজন আমাদের তার নাম বলবো না আমি, সে আমাকে মানে একবার খুব ভৎসনা করেছিল এবং বলেছিল যে তুমি ভারত চলে যাও, এই দেশ তোমার নয়। এরকম সরাসরি? হ্যাঁ, এরকম সরাসরি, এবং একটা অশ্লীল গালিও ব্যবহার করেছিলেন। সেটা শুনে আমার খুব মন খারাপ হয়েছিল। যে আপনি একটা কন্ট্রাক্টরই করেছিলেন? কন্ট্রাক্টর, এটা সেটা মামুনের উপর যখন খুব নির্ভরশীল ছিলাম, মামুন তখন আমাকে বলল যে আমাকে উপার্জন করার সুবিধা করে দেওয়ার জন্য আমাকে বললো যে আপনি কন্ট্রাক্টরই করেন। আমার মানে যে আমি কিসে কন্ট্রাক্টরি করবো, বললো যে ওইরকম এই যে ওয়াসায় চাকরি করতেন তিনি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে, যে রাস্তা খোরাখুরি হয়, সেখানে লেখা থাকে যে সামনে খাদ, আসতে চলুন, দুঃখিত, এই সমস্ত লেখা থাকে, এখন কাজ চলছে, কাজ চলছে, এইসব বোর্ডিং গুলো আর কি, এইগুলো লেখা। তো সেগুলো আমার হাতে লেখা সুন্দর ছিল। মন বললো যে আপনি তো পারার কথা। সেখানে আমারও ধারণা ছিল যে আমরা আগে পোস্টার টোস্টার লিখতাম, যে আমরা হয়তো পারবো, লিখতে পারবো, এরকম কনফিডেন্স নিয়ে সে আমাকে একটা টেন্ডার পাইয়ে দিল। তো আমি বাজার থেকে কিছু রং তুলি কিনে এগুলো লিখতে গিয়ে দেখলাম যে সেখানে একটা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষর মিশে যাচ্ছে। কিছুতেই মানে যতটুকু রং ব্যবহার করা দরকার ততটুকু রং আমি তুলিতে নিতে পারছিলাম না, ফলে লেখাগুলো একটার সঙ্গে লেপটে যাচ্ছিল। আমি পড়তে পারছিলাম, কিন্তু ওখানে দাঁড়িয়েছেন, আপনি তো পড়বেন, দাঁড়িয়েছিল যে মানে ওখানকার দারোয়ান, সে বললো স্যার ওইগুলো বগার ঠেং কাওয়ার ঠেং, আপনি কি লিখতেছেন? কিছুই বলা যায় না, রাস্তায় দিলে তো মানুষ মাইর দিব আমাদের। আবুল হাসানের সঙ্গে আপনার পরিচয়টা? শরীফের ক্যান্টিনে আবুল হাসানের সঙ্গে পরিচয় হয়েছিল। আবুল হাসান তখন ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কিছুদিনের জন্য। গুলিস্তানে একটা হোটেলে একবার খেয়েছিলেন, খেয়ে বাসে উঠেছিলেন, খেয়ে দৌড় দিয়েছিলাম হোটেলে পয়সা না দিয়ে। কারণ হলো যে মানে আমার পকেটে পয়সা ছিল না, সারাদিন খাওয়া হয়নি, খুব ভালো করে খেয়ে নিলাম, যে আমি তো জানি পয়সা নাই, এবং দৌড় দিব সিদ্ধান্ত নিয়েই খেয়েছি আর কি। কাউন্টারে এসে নাটক করলাম, কত হয়েছে? বেয়ারা বললো এত, মানে হইতেই পারে না, এত টাকা কীভাবে কীভাবে হিসাব দাও, ও হিসাব দিচ্ছে, আমি দৌড়। নারিন্দার মসজিদে একদিন আপনি নামাজ পড়তে বাধ্য হয়েছিলেন, সেটা
আমার গ্রন্থে আছে যে আমরা মসজিদে থাকলে সকালের দিকে মুসল্লিরা তাদেরকে ডেকে দেয় যে উঠেন, নামাজের সময় হয়েছে, তাই না? তো আমরা যেহেতু মসজিদে থাকি, হাসান বলে যে উঠো আমার সঙ্গে। হাসান আমাকে উজু করাটা শিখিয়ে দিল, হাসানের পাশে দাঁড়িয়ে নামাজ পড়া। এবং নামাজ পড়ার পর আপনার এই ঘটনাটা বলার পর আপনি আপনার চিন্তার, মানবিক চিন্তার একটা বিবরণ আছে আপনার। হ্যাঁ, আমি বলছিলাম যে অনেকে তো নামাজ একটা নির্দিষ্ট সময় নামাজ পড়ে, কিন্তু আমি আর নামাজ পড়িনি বটে, কিন্তু আমি যে নামাজ পড়ছিলাম সেই নামাজ থেকে আমি ইতিও দিইনি। এটা অন্তহীন নামাজের মধ্যেই আমি বাস করছি। আপনার জীবনে প্রেম, নারী, জুয়া পরস্পর সঙ্গে একই সঙ্গে ছিল, বিপরীত সঙ্গেও ছিল। আপনি তো খুব লড়াই করেছেন, এই লড়াইকে আপনি বিজয়ী হয়েছেন? এই প্রশ্নটার উত্তরটা নেব একটু বিরতি থেকে আসি। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। আমার সঙ্গে আছেন নির্মলেন্দু গুণ। সামান্য একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি। শিল্পবাড়িতে আজ আমার সঙ্গে রয়েছে কবি এবং ঐতিহাসিক নির্মলেন্দু গুণ। গুন্দা, আপনার সঙ্গে প্রশ্ন ছিল আমাদের, নারী, মদ, জুয়া মিলিয়ে একটি যে জীবন, এই জীবনে কি আপনি পরাজিত হয়েছেন না বিজয়ী হয়েছেন? না, আমি বিজয়ী শব্দটির মধ্যে একটা অহংকার ভাব প্রকাশ পায়। আমি প্রকাশ্যে সেই ভাবকে প্রকাশ করতে চাই না। তবে আমি পরাজিত হইনি এরকম ভাবি, কারণ সমস্ত কিছু থেকেই আমি একটা অভিজ্ঞতা অর্জন করেছি। জীবনের বিচিত্র অভিজ্ঞতা অর্জন করার ফলে আমার কবিতার মধ্যে বিচিত্র অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে। জি, যেমন ডস্টয়েভস্কি। জি, আমি ঘটনাচক্রে পুশকিনের বাড়িতে গিয়েছিলাম এবং ডস্টয়েভস্কির বাড়িটাও আমি একটু দূরে ছিল, আর যাওয়া হয়নি, তবে এলাকাটা আমি একটু দূর থেকে দেখেছি। তো ডস্টয়েভস্কি কিন্তু খুব বড় একজন মাপের জুয়ারি ছিলেন। তো তিনি সে জুয়ার টাকা সংগ্রহ করার জন্য লিখতেন, এরকমও কথিত আছে। তো আমার এই অভিজ্ঞতাগুলো আমার জীবনকে গঠনের ক্ষেত্রে তার ভূমিকা রেখেছে। আমি খুব একটা স্পোর্টস লাভার, আমি খেলাধুলা প্রিয় মানুষ। আমার ছেলেবেলা গ্রন্থে আমি সেই সম্পর্কে বলেছি যে এই গ্রন্থের রচয়িতা যদি বড় হয়ে কোনো নামী মানে ফুটবলার হতো, তাহলেই বিধাতার প্রতি সুবিচার করা হতো, কিন্তু তিনি আমার প্রতি সুবিচার করেননি। তিনি আমাকে মানে লেখকে পরিণত করেছেন। বঙ্গবন্ধু আপনার কবিতা প্রচ্ছদের জন্য, এই কবিতাটি তিনি জেলে বসে পড়েছিলেন এবং আপনি প্রথম কবি, বাঙালি কবি যে শেখ মুজিবুর রহমানকে আপনি চিহ্নিত করতে পেরেছিলেন এবং তার উৎসর্গ করে তাকে উৎসর্গ করে কবিতা সেই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ এই অর্থে যে বঙ্গবন্ধুকে নিয়ে বা তাকে উৎসর্গ করা কবিতা এই প্রথম 66 সালে 67 সালে 12ই নভেম্বর তারিখে দৈনিক সংবাদে এই কবিতাটি প্রকাশিত হয়। এবং এই প্রকাশিত হওয়ার পেছনে একটা ঘটনা আছে। শহীদুল্লাহ কায়সার সাহেব তখন এই সম্পাদক ছিলেন। চাপ দিয়েছিলেন, তাকে আমি চাপ দিয়েছিলাম যে আপনি যদি, তখন তো বঙ্গবন্ধু হননি, শেখ মুজিবকে উৎসর্গ করা এই কবিতাটি যদি আপনি প্রকাশ না করেন, তাহলে আমি তৎকালীন গভর্নর মুনায়েম খানকে উৎসর্গ করে পয়গাম পত্রিকায় প্রকাশ করিব। আপনি কি তাহাই চান? তো তিনি কিন্তু পরের সংখ্যাতেই তিনি ভাবলেন ও যেরকম পাগল, হয়তো চেপেও দিতে পারে। তারপরে আমি সেই কবিতাটি তিনি পরের সংখ্যাতেই ছাপা হয়, খুব দীর্ঘ কবিতা। এবং সেটি লতিফ সিদ্দিকী তখন ছাত্রনেতা, ইকবাল সলিমুল্লাহ মুসলিম হলের তিনি ভিপি ছিলেন, তিনিও 6 দফার পক্ষে ছিলেন, 6 দফার কারণে জেলে ছিলেন। তো তারই মাধ্যমে কবিতার একটি সংবাদ পত্রিকাটি ওই কবিতাটি পড়ে তিনি বঙ্গবন্ধুকে দেখান। বঙ্গবন্ধু উচ্ছ্বসিত হয়েছিলেন, খুবই স্বাভাবিকভাবে। বলে যে আমাকে নিয়ে একজন কবিতা লিখেছে, এটা তার কাছে খুব একটা আনন্দের বিষয় হয়েছিল। গুদা, ওই বিষয়ে যাব, আপনারা আরো কথা শুনবো। তার আগে একটু দেখি যে আমাদের বিকাশ ভাই আপনাকে কিভাবে আঁকলেন। বিকাশ ভাই, আপনি কতটুকু আঁকলেন একটু দাদাকে এখন দেখাবেন, একটু বলেন আপনার প্রতিক্রিয়াটা বলেন দাদাকে। খুবই অল্প আসলে, ওনার শুধু বাহ্যিক যে রূপটি যেটা আমরা দেখছি, দাড়ি এবং গোঁফ, রবীন্দ্রনাথ থেকে আলাদা করা খুবই কঠিন। আমার মতো মানুষের তো আরো কঠিন আলাদা করা, তবুও চেষ্টা করছি। আমি বিশ্বাস করি
এবং আমি অনুভব করি কবি নির্মলেন্দু গুণ আমার প্রিয় কবি। উনি রবীন্দ্রনাথ থেকে আলাদা একজন কবি, আলাদা সত্তা এবং আলাদা একজন মানুষ। উনি আমার কাছে আরেকজন মানুষ যিনি কবি হিসেবে আমার হৃদয়ে জায়গা নিয়ে আছে। আমি তাকে আমার মতো করে, আমি যেভাবে দেখি সেভাবে তাকে উপস্থাপন করার চেষ্টা করছি, শুধু লেখার মাধ্যমে। কতটুকু তার সাথে চেহারায় মিলবে এটা আসলে আমার কাছে বিবেচ্য বিষয় মনে হচ্ছে না। তার ভিতরে যে আচ্ছা, এটা এই বিষয়টি, সম্পর্কে এটি কিন্তু চেষ্টা করছি। যে রামকিঙ্কর বেদ জন রবীন্দ্রনাথের যে ভাস্কর্য তৈরি করেছেন শান্তিনিকেতনে যেটা আছে, এটা কিন্তু রবীন্দ্রনাথের মতো মানে অনুরূপ হয়নি। কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন যে না, অনুরূপ হতেই হবে, ভাস্কর্য অনুরূপ হতেই হবে, এর কোনো বাধ্যকতা নেই। আপনাকে আমি বলেছিলাম ঐতিহাসিক, ঐতিহাসিক আমি শুরুতে। হ্যাঁ শুরুতে বলেছিলাম, কিন্তু কেন বলেছিলাম? বাংলাদেশের যে উত্থান, বাংলাদেশের যে বিকাশ, স্বাধীনতার যে সত্তা, এবং আমরা একটা স্বাধীন যে সার্বভৌম রাষ্ট্রে এখন বসবাস করি, এই রাষ্ট্রটা তৈরি করার পেছনে যে ইতিহাস আছে, সেই ইতিহাসটা কিন্তু আপনি খুব, যদি আপনার মহাজীবনের কাব্য, তার আগে আপনি লিখেছিলেন আমার কণ্ঠস্বর, এর মধ্যে কিন্তু আমাদের স্বাধীনতাটা অসাধারণভাবে উঠে এসেছে দিন তারিখ। এবং বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের, তিনি কিভাবে একটি জাতির জনকে রূপান্তরিত হলেন, তার আদ্যপান্ত খুঁটিনাটি চমৎকারভাবে আপনি লিখেছেন। একটা ইতিহাসের দায় পালন করেছেন আপনি, এবং এত সহজ, এত প্রাঞ্জল, এত আন্তরিক ভাষা যে কোনো মানুষ যদি পড়ে সে পুরো বাংলাদেশটাকে আমি পেয়ে এই যাবে। প্রসঙ্গে একটু আমি বলি। ঠিক এই কারণেই আপনাকে আমি হ্যাঁ, ঐতিহাসিক আমি বুঝতে বলেছি। পেরেছি, আমাকে যথার্থভাবেই সেটা বলা সম্ভব এবং প্রমাণ করাও সম্ভব। আমার বইটা মানে সব পড়ে উঠতে পারেনি পাঠক, হয়তো একসময় কারামজিন ছিলেন রাশিয়ার একজন কবি। তিনি কিন্তু কারামজিন কিন্তু রাশিয়ার ইতিহাস লিখেছিলেন, যেটা পরবর্তীকালে দি হিস্ট্রি অফ রাশিয়া 12 খণ্ডে প্রকাশিত হয়েছে। আমি কিন্তু এক জায়গায় আতঙ্ক বা শঙ্কা প্রকাশ করেছি যে আমি যেভাবে বাংলাদেশের ইতিহাস রচনা করছি, আমার পরিণতি নাকি কারামজিনের মতো হয়, কারণ সময় আমাকে দিয়ে ইতিহাস লিখিয়ে নিয়েছে। এই কথাটা আমি বলেছি একটা গ্রন্থে। গুন্দা, আপনি অনেক প্রেমের কবিতা লিখেছেন, কিন্তু যখন প্রেমের কবিতা লেখেন একজন কবি হিসেবে, তখন তো একটা নারীর কল্পনা থাকে। এই কল্পনাটা কতটা বাস্তব ছিল, এইটা শুনবো আপনার প্রশ্নের উত্তর একটা বিরতি থেকে আসি। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, আমার সঙ্গে রয়েছেন কবি নির্মলেন্দু গুণ। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। থাকুন আমাদের সঙ্গে চমৎকার আড্ডা দিচ্ছেন নির্মলেন্দু গুণ। শুধু দর্শক, আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ, প্রেমের কবিতা এবং নারী, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের সন্ধান আমি নারীর ভিতরে প্রত্যক্ষ করেছি। তার বন্দনা রচনা করার মধ্যে আমি যত আনন্দ পেয়েছি, এত আনন্দ আমি মানে আমার রাজনৈতিক কবিতার দিকে এতটা পাইনি। এই কবিতা পড়ে কোনো নারী প্রেম নিবেদন করেছিল কিনা কবি নির্মলেন্দু গুণকে? আমার মানে একটা ছোট বোন ছিল, সে যখন ক্লাস মানে 2তে না 3তে পড়ে, সে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা দিচ্ছিল। তো আমি বাইরে থেকে, আমি তো একই স্কুলে পড়তাম, বাইরে থেকে ওকে হাত দেখালাম যে আমি আছি, ভয় পাবি না। তো খাতা জমা দিয়ে চলে আসলো। কিছুক্ষণ পর আমাদের তার যে ক্লাস টিচার ছিল, তিনি আমাকে ডাকলেন, পরে গেলাম, বলে যে তোর বোন যে পরীক্ষা দিয়েছে, ও কোনো প্রশ্নের উত্তর দেয়নি, সবগুলো প্রশ্ন কোট করেছে শুধু। পরে প্রশ্ন নম্বর 1 কি প্রশ্ন কোট করেছে, সেকেন্ড পাতায় প্রশ্ন নম্বর 2। তো আমি তো ওই বোনের ভাই, আমিও স্থির করেছি যে সব প্রশ্নের উত্তর দিব না। সুতরাং নারী সম্পর্কিত আমার যে মানে জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি যতটুকু পারমিসিবল মনে করি, কমফোর্টেবল ফিল করি, আমি সেভাবেই বলি। সুতরাং কারো প্রশ্নের উত্তরে আমি নিজেকে প্রকাশ করি না। গুন্দা, আমরা একটু অন্য জায়গায় যাই। আমি আপনার যে মহাজীবনের কাব্য কিংবা আমার কণ্ঠস্বর এগুলো পড়তে পড়তে আমার মনে হয়েছে যে আপনার জীবনে আপনার বাবা একটু অন্যরকম ছিলেন। লাইফ ইজ ম্যাথমেটিক্স, নট পোয়েট্রি। এই যে আপনার বাবা বলেছিলেন, এই জীবনের এইখানে এসে সেটা কতটা সত্য মনে হয়? এটা বাবা তো আমার মানে জীবনের অ্যাচিভমেন্টগুলো তিনি দেখে যেতে পারেননি। তার জীবদ্দশায়
আমার যতদূর মনে করি তিনি 84 সালে মারা যান, তখন আমি শুধু বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলাম। ফলে বাবা আমার শুধু এই অ্যাচিভমেন্টটা দেখেছেন যে বাংলা একাডেমি একটা স্বীকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমি একটা পুরস্কার লাভ করেছি, এইটুকু। কিন্তু মানে এর বাইরে তিনি খুব একটা আমাকে কবি হিসাবে খুব প্রতিষ্ঠিত ভেবে স্বস্তি বোধ করার অবকাশ পাননি। খুব দারিদ্র্যের মধ্যে ওই সময়টা আমার কেটেছে। আমি ময়মনসিংহ থেকে ঢাকায় ট্রেনে যাতায়াত করতাম, সংবাদে আমি লিখতাম, সন্ধানী পত্রিকায় লিখতাম, বিভিন্ন কাগজে লেখা দিতাম, সেগুলো কিছু টাকা পেতাম না। খুব জীবন আমার জনতার একতার ছাদে জনতার কবি। আমি ট্রেনের ছাদে চড়ে আসছি ইয়েতে ঢাকায়, আবার ট্রেনের ছাদে চড়ে ঢাকায় ময়মনসিংহ ফিরে গেছি। সেটা খুব বেশি দিন আগের কথা না। আমি মানে আমার জীবন সংগ্রামের ইতিহাসের সঙ্গে যারা পরিচিত হবে তারা তারা সংগ্রামের প্রেরণা পাবে। এই জন্য আমার জীবন সংগ্রামের এই কাহিনীগুলো আমি বর্ণনা করেছি, যে জীবন একটা সংগ্রাম আমার কবিতার বইয়ের ভূমিকার মধ্যে আছে। কাশবন আপনার গ্রাম, যেখানে আপনি জন্মেছিলেন, সেইটা নিয়ে আপনি স্কুল করেছেন, একটা লাইব্রেরি করেছেন, ভাস্কর্য করেছেন কয়েকটা, 5টা ভাস্কর্য, শহীদ মিনার করেছেন একটা। হ্যাঁ। আর কি করবার পরিকল্পনা এখন আমি নেত্রকোনাতে একটা সরকার কাছ থেকে আমি একটা জায়গা নিয়েছি 8%। সেই জায়গাটা আমি আর একটু উন্নত মানের একটা লাইব্রেরি করতে চাই, কারণ গ্রামের মানুষরা যে সমস্ত বই পড়ে, সাধারণত স্কুলের ছাত্রছাত্রীরাই সেগুলো পড়ে, আর সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেখানে গবেষকরা কাজ করতে পারেন। তো গবেষকরা যাতে বিভিন্ন বিষয়ভিত্তিক কাজ, শিল্পকলার উপর, ইতিহাসের উপর, দর্শনের উপর, বিভিন্ন বিষয়ভিত্তিক, হ্যাঁ, তো সেই জন্য একটা আপগ্রেডেড লাইব্রেরি করতে চাই, এবং সেখানে একই সঙ্গে একটু কবিতা আবৃত্তি চর্চা যেন থাকে। আপনার এই স্বপ্নগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হোক। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে শিল্পবাড়ি, আপনার কাছে আমি একটি শেষ বিষয় সম্পর্কে জানতে চাই। আপনার এই দীর্ঘ জীবনে, ঢাকার প্রবাস জীবনে, আমাদের এক অসামান্য মানুষ ছিলেন আপনার সঙ্গে, হাসান হাফিজুর রহমান, যার হাত দিয়ে প্রথম 21শে ফেব্রুয়ারি একটি সংকলন বেরিয়েছিল 53 সালে। তিনি তার নিজের পিতার জমি বিক্রি করে টাকা এনে পত্রিকাটা করেছিলেন। তিনি আপনার একটা আশ্রয় ছিলেন, অবলম্বন ছিলেন, তার সঙ্গে দীর্ঘদিন আপনি ছিলেন, কাজ করেছেন। হাসান হাফিজুর রহমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। হাসান ভাই একটু আমার কাছে মনে হয় যে আমাদের সাহিত্যের ইতিহাসের প্রেক্ষিতে তার যে অবস্থান হওয়া উচিত ছিল, সেই অবস্থানটা আমরা তাকে দিতে পারি নাই। হাসান ভাইয়ের কাছ থেকে যতটা স্নেহ, সাহিত্যের একটা সাংগঠনিক রূপবোধে তার ভিতরে আরে বাবা, সে তো তিনি যখন পাকিস্তানিরা এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা মুশায়রা করেছিল, জি, তো হাসান ভাই বললেন যে হ্যাঁ, মুশায়রা হবে কেন, বাংলার মাটিতে আমরা আমাদের বাংলা কবিতার উৎসব করব। তিনি কিন্তু মহাকবি স্মরণ উৎসব করলেন। সেই স্মরণ উৎসবের দায়িত্ব কিছুটা আমাকে তিনি দিয়েছিলেন, ফলে আমি তার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে আস্থায় নিয়েছিলেন। দাদা, কবি আসাদ চৌধুরী আপনার সম্পর্কে কি মন্তব্য করেছে দেখে আসি। তার প্রথম কবিতার বইতেই নির্মলেন্দু তার সাহিত্য প্রতিভা, শব্দের ইশারা এবং ক্ষমতা এবং শব্দ প্রয়োগের তার দক্ষতা প্রমাণ করে চলেছিলেন। শুধু তা না, সেই সময়কে ধরে রাখার অসাধারণ এক ক্ষমতা তিনি আগাগোড়া, আমি বলবো, তার কলমে এসে গেছে। সেই বইতেই শেখ মুজিব এখন কি করছেন এই প্রশ্নটি যখন করেন, বাংলা কবিতায় তার নামটি আর এর আগে সেভাবে কি এসেছিল? আমার অত্যন্ত প্রিয় কবি, অসম্ভব আড্ডাবাজ মানুষ, তার সঙ্গ যে কোনো লোক পছন্দ করে, এবং সবচেয়ে বড় কথা, এরপরেও বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের মর্যাদার মধ্যে তার মতো একটা অনাপোসী মানুষ আমার চোখে বেশি পড়েনি। কেমন লাগলো আপনার? আমি তার সঙ্গে কখনো কোনো দুর্ব্যবহার কখনো করিনি, যে তিনি আমার সঙ্গে খারাপ বলবেন এটা প্রত্যাশিত নয় আমার দিক থেকে। দাদা, এখন যাব আমাদের বিকাশ ভাইয়ের কাছে। আপনার ছবি কীভাবে আঁকলেন, কতটা আঁকলেন? তো বিকাশ ভাই, আপনি দাদাকে ছবিটা দেখান এবং দাদা সাইন করে দিন।
থ্যাংক ইউ। জি গুন্দা, আপনি অনেক সময় দিলেন আমাদেরকে, অনেক অভিজ্ঞতার বিনিময় হলো, অনেক স্মৃতি তর্পণ করলাম, ইতিহাসের কাছে গিয়েছিলাম, আপনার কবিতার কাছে গিয়েছিলাম, আপনার দীর্ঘ জীবনী ছোট্ট অনুষ্ঠানে ধরা যায়নি, তবু এসছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। এবং শাহজাহান ভাই, আপনাকেও কৃতজ্ঞতা জানাই যে আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং চমৎকার পোর্ট্রেট করলেন গুন্দার। শুধু দর্শক, আমাদের শিল্পবাড়ি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে আরও কোনো অতিথির সঙ্গে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন।